আজ বলবো অঘ্রাণ নিয়ে আর অঘ্রাণের বারব্রত নিয়ে। আমাদের বাংলার 12 মাসে 13 পার্বণ, আমাদের সে যেন এক থই থই লোকসংস্কৃতির পরব। তাই এগুলোকে ভুলবো কেমন করে? এগুলোই তো আমাদের শিকড়, তাই না? আমাদের বাংলায় হেমন্ত এসে গেছে, কিন্তু ঋতুচক্র মানে কড়া নাড়ছে হেমন্তের দোরগোড়ায়। সেটা আর আমরা আভাস পেয়ে যাই দীপাবলির পর, মানে আমাদের উৎসব শেষের মরশুমের পর আমাদের হেমন্তকালের প্রবেশ ঘটে। প্রকৃতি জানান দেয় আমাদের, সে একটা নাতিশীতোষ্ণ আবহাওয়া। আমাদের কাছে সেটা যেন একটা গ্রীষ্মপ্রধান দেশের মানুষের একটা বিশাল প্রাপ্তি, কারণ আমরা মানে খুব মানে বহু প্রতীক্ষিত একটা মুহূর্ত। এই শরৎ শীতের সন্ধিক্ষণে এই যে মনোরম ঋতু, মানে হেমন্ত, যার নাম হিম ঋতু, মানে হিম ঝরে বাতাসে, হিমেল হাওয়া দেয়, সেই জন্যই বুঝি নাম হেমন্ত। কার্তিক মাসের শেষ, আর উৎসবেরও মোটামুটি ইতি টেনেছি আমরা। আমাদের আকাশ প্রদীপ নিভে গেছে সেই কার্তিকেই, আর হেমন্ত যেন ততক্ষণে ঘাপটি মেরে বসেছিল কুয়াশার চাদর বিছিয়ে হিম ঝরাবে বলে। আর চারিদিকে যেন এক অজানা রহস্যের নিস্তব্ধতার মধ্যে ছাতিম ফুলের উগ্র এলাচি গন্ধ ছড়িয়ে চলেছে সে। আর হেমন্ত না এলে তো শীত আসবে না, না শীতের উত্তরে হাওয়া বইবে না। আর সেটাও তো মানে শীত না আসাটাও তো আমাদের পক্ষে খুবই খারাপ, কারণ তাহলেই রোগ ভোগ এসবের বাড়ন্ত হবে। আর দিনটা ক্রমশই ছোট হতে হতে রাতকে প্রশস্ত করছে বটে। আর আমরা সবুজ ঘাসের ডগায় হীরককুচির শিশিরের ফোঁটা ঠিক দেখতে পাচ্ছি, যেন যথাসময়ে জায়গা করে নিয়েছে। পা দিলেই, ভোরবেলা উঠে সবুজ ঘাসে পা দিলেই সেটা বুঝতে পারি। আর আমাদের চোখ হচ্ছে কুয়াশার পরত ছিঁড়ে খুঁড়ে সেই খেজুর গাছের দিকে। হাঁড়ি বেঁধে রেখেছে কেউ, রাত্রি যাপনের সুখে খেজুর গাছ নিঃশব্দে আত্মসমর্পণ করে নিজেকে উজাড় করছে সেই মৃৎ পাত্রে। টুপটাপ টুপটাপ ঝরে রসভাণ্ড পূর্ণ হচ্ছে। আর দেখুন, কাঁটা ভরা গাছের গুঁড়িতে এত সুধারস, মানে যা আহরণ করে জাল দিয়ে পরম আদরে লালিত হবে। এটা শুধু আমাদের নয়, আমি মানে সাউথ ইস্ট এশিয়াতে, কাম্বোডিয়াতে গিয়েও দেখেছি তাদের কেমন করে একটি কাস্কেডের মধ্যে পাইপ দিয়ে অতি মানে নিপুণ একটা আধুনিকতায় তাদের সেই খেজুর রস তারা সংগ্রহ করে। আমাদের এখানে এখনও মানে পদ্ধতিটা খুব ক্রুড, গ্রামেগঞ্জে গেলেই এই সময় দেখা যায় হাঁড়ি বেঁধে রাখাটা, কিন্তু তাদেরও হয় কি সুন্দর একটা বেতের কাস্কেট থাকে, তার মধ্যে বোধহয় কাঁচের বোতল হোক মাটির পাত্র হোক জানি না, কারণ রোদ লাগা চলবে না, তো তাহলে তো সেটা আবার খেজুর রসটা আবার ফার্মেন্টেশন হয়ে যাবে, তাড়ি হয়ে যাবে। তা সেই যে একটা ন্যাচারাল আমাদের এই ব্যাপার, এই যে প্রাকৃতিক এই নলেন গুড়, এটা তো মানে আমাদের একটা ডেলিকেসি, আমরা জানি। আর এখন অবশ্য পয়সা দিয়েও খুব খাঁটি আমরা পাই না, কারণ এখন অধিকাংশ ক্ষেত্রেই শীত পড়তে না পড়তেই বোতলবন্দি হয়ে বিক্রি হয় ঠিকই গ্রামেগঞ্জে, কিন্তু ঠান্ডা না পড়লে, কুয়াশা না হলে খেজুর গাছ কিন্তু সেই রস নিংড়ে দেয় না। তাই সেখানে হয়তো একটা কারচুপি হয় ব্যবসায়িক কারণে, ক্যারামেলাইজ করে চিনি বা গুড় দিয়ে তৈরি হয়, কিন্তু সে গুড়ের স্বাদ তেমন নয়। আর সেই অমৃতের স্বাদ কিন্তু আমরা পাবো এই হেমন্ত এবং শীতের কল্যাণে। আর ততক্ষণে আমরা বলি আবার যে এই অঘ্রাণ নিয়ে, এই অঘ্রাণের মহিমা নিয়ে আমাদের আবার যেন পাল পার্বণ বারব্রত অঘ্রাণে যেগুলি হয় সেগুলো রমরমিয়ে জানান দেয় যে অঘ্রাণ এসে গেছে। এই প্রসঙ্গে গীতাতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, এই বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু শ্রেষ্ঠ তাই আমি, যেমন মাসের মধ্যে মার্গশীর্ষ বা অগ্রহায়ণ। এই অঘ্রাণ বা অগ্রহায়ণ হলো সূর্যের গতিপথে প্রথম বা অগ্রে যাত্রা। কিছুটা বোধহয় সরে গেছে এখন, সেটা আমরা জানি 21শে ডিসেম্বরে হবে আবার, ওই আর কি, মানে পৌষে চলে গেছে আর কি একটুখানি। আমাদের সব কিছু ঋতুই যেমন একটু সরে গেছে,
সূর্যের গতিপথে এই সময় আসে পরিবর্তন। পণ্ডিতদের মতে বহুকাল আগে ঋতুচক্রের গমনে এই মাসই ছিল, মানে অঘ্রাণ মাসই ছিল সর্ব অগ্রে, তাই বুঝি নাম হয়েছিল অগ্রহায়ণ। আর অঘ্রাণ মাসেই তখন পালিত হতো নববর্ষ। কেন বলুন তো? না, আমাদের ধান ওঠার কারণে। কৃষিভিত্তিক সমাজে ফলন্ত পরিপুষ্ট ফসলের পসরা সাজিয়ে ক্ষেত থেকে ঘরে তুলত কৃষক। সেই অর্থে এই হেমন্তকাল হলো কৃষিপ্রধান দেশের একটি সামাজিক উৎসবও। বর্ষাকালে যে আউশ এবং আমন ধান রোপণ হয়েছে, সেই সবুজ ধান পরিপুষ্ট হয়ে সোনালি রং ধারণ করে, মানে ভরভরন্ত আর কি, হেমন্তের হিমে আদিগন্ত সোনালি ধানের থই থই আনন্দে তখন কৃষক কুলের আরাম। পরিশ্রম করে শস্য ফলানো ক্ষণিকের বিরাম। এই যে হেমন্তে আমরা দেখলাম দেবী জগদ্ধাত্রীও যেমন এই যে কার্তিকে তার পুজোর জায়গাটা ঠিক করে নেন, ঠিক তেমনই অঘ্রাণ মাস পড়লেই কুলুই মঙ্গলচণ্ডীর পুজো দেখতাম আমাদের বাড়িতে, আমার মা করতেন, ঠাকুমা করতেন। আর নতুন ধানে হয় নবান্ন। এটা তো সারা ভারতবর্ষের রীতি, শুধু বাংলা না। সারা অঘ্রাণ ধরে আবার দেখতাম রবিবারের ভোরে ইতু ঠাকুরানীর পুজো। তিনিও বাদ পড়েন না কিন্তু গ্রাম বাংলা থেকে। এসব আমাদের শস্য পুজো, একই অঙ্গে নানা রূপে নানা তিথিতে। আর বাংলার ঘরে ঘরে নতুন কলাই, মানে বিউলি ডাল পিষে বড়ি হাত করে বুড়ো বুড়ি দেওয়া, আমাদের বাড়িতে এগুলো আমি খুব দেখেছি। সব স্ত্রী আচার, অঘ্রাণের শুক্লপক্ষেরই এটি অন্যতম স্ত্রী আচার। তবে আমাদের মতো বিদেশের থ্যাঙ্কসগিভিং, মানে বাম্পার গম উৎপাদনের আনন্দে ভগবানকে শ্রদ্ধা জ্ঞাপন, সেও কিন্তু আমাদেরই নবান্নের প্রকারভেদ মাত্র। তাই হেমন্তের উৎসব বলতে নবান্নই কিন্তু সম্পৃক্ত হয়ে রয়েছে কৃষি নির্ভর বাংলা তথা সারা ভারত জুড়ে। আজকে এই নিয়েই আমি বলবো আমার অঘ্রাণের অনুভূতিমালা। আপনাদের ভালো লাগলে আপনারা সবাই আমার চ্যানেল সোনার সাবস্ক্রাইব করবেন এবং আপনারা শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। তা কেমন ছিল এই অঘ্রাণের অনুভূতিমালা? বাংলার পাল পার্বণ ফুরিয়েও যেন ফুরোয় না। এই হেমন্তে এসেও দেখছি অঘ্রাণ মাসে কত রকমের আমাদের এই সমস্ত পাল পার্বণ যাপন। নব অন্ন বা নবান্নের জন্য সৃষ্ট এই উৎসব যে বললাম নবান্ন, তার সঙ্গে আচার বিচার জড়িয়ে আছে ফসল কাটাকে কেন্দ্র করে। মূলত আমরা পল্লী কবি জসিমউদ্দিনের সুখের বাসর কবিতায় সেই নবান্নের প্রেক্ষাপট দেখেছি। আশ্বিন গেল, কার্তিক মাসে পাকিল ক্ষেতের ধান, সারা মাঠ ভরি গাহিছে কে যেন হলদি কোটার গান। ধানে ধান লাকি বাজিছে বাজনা, গন্ধ উড়ায় বায়ু, কলমি লতায় দোলন লেগেছে, ফুরালো ফুলের আয়ু। কলমি গাছ বোধহয় এই সময় শুকিয়ে যায়। কলমি গাছ তো গরমে বর্ষায় হয়। মানে সেই যে আশ্বিন কার্তিক চলে যায় তখনই ক্ষেতের ধান পাকে। আর এটা বোধহয় আমাদেরই বাংলার একটা মানে অন্যতম ঋতু, কারণ সবাই খুশির আনন্দে তখন অবগাহন করি। একে তো শীত পড়বে, আর খেজুর গুড় পিঠে পুলির মরশুম আসছে, আর সেই সঙ্গে নবান্ন আগত প্রায়। যেন কল্যাণময়ী হেমন্তলক্ষ্মী নতুন চালের গন্ধ গায়ে মেখে মানুষের জন্য ছপ্পর ফুঁড়ে দিয়েছেন ভাড়া ভাড়া সোনার ধানের ডালি। তাই তাকে সেই চাল নানাবিধ ব্যঞ্জন নিবেদন করে তুষ্ট করে শ্রদ্ধা বা ধন্যবাদ জ্ঞাপন, মানে অনেক দিয়েছ নাথ। বিশাল গাঙ্গেয় উপত্যকায় বৈদিক কাল থেকেই নবান্ন উৎসব পালিত হয়ে আসছে। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরও শান্তিনিকেতনে এই নবান্ন উৎসবের সূচনা করেছিলেন একসময়। শস্য শ্যামলা সুজলা সুফলা বাংলায় অঘ্রাণে ধান কাটা আর মাড়াই শেষ হতেই চাষির উঠোন ভরে যায় সোনার ফসলে। নতুন ধানের গন্ধে মম করা গ্রাম, মৌসুমীর আনুকূল্যে বাম্পার ফলন, কৃষক পরিবারে আনন্দের বন্যা। তাই ধান ওঠার সময় নবান্ন উৎসব বা হেমন্তলক্ষ্মীর আরাধনায় মহাধুম। গ্রামবাসীরা ক্ষেতের সদ্য ওঠা নতুন আতপ চাল, এক টুকরো সোনা, এক টুকরো রূপো একটি ধাতব রেকাবির মধ্যে রেখে মা লক্ষ্মীকে নিবেদন করেন আর বলেন, নতুন বাঁধি পুরনো খাই, তাই খেতে খেতে যেন জন্ম যায়। নতুন বস্ত্র পুরনো অন্ন, তাই খাই যেন জন্ম জন্ম।
চাষাবাদের যন্ত্রপাতি, লাঙল, ঢেকি সব কিছু ফুল দিয়ে সাজিয়ে গায়ে সিঁদুরের মাঙ্গলিক চিহ্ন এঁকে বরণডালায় আরতি, আর তারপর একটু ক্ষেত কর্ষণ বা ক্ষেত্র পুজো যাকে বলে। হেমন্ত কেবল ফসল আহরণের কাল নয়, শীতকালীন রবি শস্য রোপণেরও কাল। এই ঢেকি পুজোকে গ্রাম বাংলায় বলে গুঁড়ির হাত। সেই সদ্য পুজো করা ঢেকিতে নতুন চাল কোটা হয়। আমরা চালের গুঁড়ির শব্দটা জানি না, চালকে গুঁড়ো করে যেটা হয় সেটাকে বলা হয় চালের গুঁড়ি, তাই গুঁড়ির হাত করা হয়। নতুন চাল কোটা হয় আর নতুন চাল বেটে তাতে মানে পিটুলি গোলায় নারকোল কোড়া দিয়ে নতুন চালের তৈরি চিঁড়ে খই মেখে অনবদ্য এক নবান্ন তৈরি হয় গ্রাম বাংলার ঘরে ঘরে। আর সেই নৈবেদ্য সমবেতভাবে পরিবেশিত হয়। ঘরে সেদিন গৃহলক্ষ্মী নতুন ধান, গৃহলক্ষ্মী রূপে মানে গৃহলক্ষ্মী স্বরূপিণী নতুন ধান ছোট ছোট স্তূপাকৃতিতে সাজানো হয়। তার চারিদিকে সিঁদুর মাখানো কড়ি রাখা হয়। প্রাচীনকালে কড়ি ছিল আমাদের আদান প্রদান মানে ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয়ের অন্যতম মাধ্যম। লক্ষ্মীর হাঁড়িতে এখনও কড়ি রাখার প্রচলন আছে। নবান্নের দিন সেই কড়ি দিয়েই সাজানো নতুন ধানই হয় লক্ষ্মী দেবীর প্রতীক। মূলত ধানের বেদিতেই লক্ষ্মীর সেদিন আরাধনা, সেদিন তাকে এভাবেই পুজো করা হয়। এই হেমন্তের ঝিম ধরা হিম আর কুয়াশায় নতুন ধানের তুষ দিয়ে আবার পালিত হয় গ্রামেগঞ্জে তুষ তুষুলির ব্রত। এটি অশাস্ত্রীয় ব্রত, কিন্তু আত্যন্ত যেন একটা জীবনের উৎসব। পৌষে আদিবাসীদের টুসুর মতোই এই ব্রত যেন বাংলার আর এক লোকায়ত কৃষি পরব। ধানের তুষকে আগলে রাখার মানে মেয়েলি একটি ব্রত, যার অন্যতম উপাচার হলো আতপ চালের ধানের তুষ মানে খোসা তুষ, যেটা আমরা এখন রাইস ব্র্যান অয়েল দেখেছি, কিন্তু অনেকেই হয়তো জানি না তুষ কাকে বলে। বলাই বাহুল্য যে শীতকালীন কৃষিজ শস্যের মধ্যে ধান ছাড়াও সর্ষে মূলো এসব হলো অন্যতম, তাই চাষাবাদের কারণেই যে তুষের সঙ্গে তার স্থান। তা সে গ্রামেগঞ্জে বাংলার মেয়ের মুখে তুষলি গো রাই তুষলি গো মাই, তোমায় পুজে কি বর চাই, যতই বর প্রার্থনার গান গাওয়া হোক না কেন, বাংলার মেয়ের ঐকান্তিক কামনা বাসনার পাশাপাশি সেই মেয়ের পরিবারের কৃষক মানুষটির অক্লান্ত পরিশ্রমের ন্যায্য পাওনা থেকেই সে যেন বঞ্চিত না হয়, অর্থাৎ শস্য ফলন যেন ঠিক মতো হয়। তাই তুষের পুজো। পুজো শেষে সেই মেয়েটি মানে গৃহবধূটি সবশেষে ঘাটে নেমে গোবর আর তুষের নাড়ু ভর্তি হাঁড়িটি জলে ভাসিয়ে দিয়ে বলে, তুষলি গেল ভেসে আমার বাপ ভাই এলো হেসে, ধন দৌলত টাকা করি সব এলো হেসে। মানে মেয়েটি ভালো থাকবে তবেই তো তার বাবা বা তার ভাই বা তার স্বামী যদি খুশি থাকে ফলনের কারণে, নতুন ধান ওঠার কারণে। তাই বুঝি তুষের নাড়ু করে হাঁড়ি ভাসিয়ে তুষতুষুলির ব্রত পালন, একটি মেয়েলি ব্রত। অঘ্রাণের শুক্লপক্ষের ষষ্ঠীর দিনে মূলা ষষ্ঠীও আরেকটি মেয়েলি ব্রত। যেহেতু ধান কলা এসবের মতো মূলো প্রচুর পরিমাণে হয়, তাই এই ফলনের মূলে বংশবিস্তার বা প্রজননের প্রচ্ছন্ন ইঙ্গিত। আর সেই কারণে বাংলার অন্যতম লোকাচার মূলা ষষ্ঠী মূলত সন্তান রক্ষয়ত্রী মা ষষ্ঠীর কাছে সন্তান কামনার ব্রত। অঘ্রাণের মূলা ষষ্ঠী বা গুহ ষষ্ঠীকে তাই ভুলতে পারি না আমরা। এটি মূলগ্রোপিণী ষষ্ঠী। যেসব শস্য প্রচুর ফলে বললাম আগেই, তার জন্য ফার্টিলিটি কাল্ট বা ভেজিটেশন ডেইটির পুজো সেটি। এবং সন্তানের কামনা তো বটেই, সন্তানের কামনা বা সন্তানের মঙ্গল কামনায়। অঘ্রাণের নতুন শস্য মূল্য আমরা সবাই জানি, আর তা নিবেদন করা হয় কখনো মা ষষ্ঠীকে, কখনো মা দুর্গাকে, কখনো মা কালীকে। আমরা দেখেছি কামাখ্যা থেকে মানে দক্ষিণেশ্বর বা কালীঘাট সর্বত্র এই সময়টায় কিন্তু পুজোতে মূলো দিয়ে পুজো দেওয়া হয়। এটি এই মূলা ষষ্ঠী একটি যোষিত প্রচলিত মানে নারীদের দ্বারা উদ্ভাবিত পূর্ণাঙ্গ রমণীর একটি শাস্ত্রীয় ব্রত। কিন্তু অঘ্রাণে বাংলায় যে ক্ষেত্র পুজোর কথা বললাম না একটু আগে, মানে ক্ষেতের পুজো, সেই ক্ষেত্র পুজোর রীতির কিন্তু অন্যতম নৈবেদ্য হিসেবে ধান ছাড়াও নানাবিধ শীতকালীন আনাজপাতি দেওয়া হয়, যার মধ্যে কিন্তু মূলো আরেকটি। মানে পুরোটাই কিন্তু সেই ফলন ভালো হওয়ার আশায়।
আর এই ফলনের মূলে বংশবিস্তারের প্রচ্ছন্ন ইঙ্গিত। আর অবনীন্দ্রনাথ ঠাকুর বলেছেন এগুলোকে মূলত বলা হয় কামনার ব্রত। এই ক্ষেত্র পুজোই বলুন, আর এই ষষ্ঠী বলুন, বা এই যে লৌকিক আচার তুস্তুশুলির ব্রত, এগুলো সবই কিন্তু আমাদের কামনার ব্রত। মানে আমরা দেবীদের নিবেদন করি, ভেতরে আমাদের একটা প্রচ্ছন্ন কামনা থাকে। আর অন্যতম লোকাচার হিসেবে কিন্তু এখনও মূলাষষ্ঠী, যদিও বৈদিক নয়, মেয়েদের মন গড়া, কিন্তু সন্তান কামনার ব্রত হিসেবে পালিত হয়। নিঃসন্তান মহিলারা সন্তান লাভের আশায়, আর যাদের সন্তান আছে তারা সন্তানের মঙ্গলার্থে পালন করেন। মানে পুজোর মূল নৈবেদ্য হলো কিন্তু অনেকগুলো মূলও দেওয়া হয়, আর সেই সঙ্গে অবশ্যই থাকে কলা, পান আর ময়দা। পুজোর শেষে কিন্তু ব্রতীকে খেতে হয় মূলোর তরকারি আর রুটি। মূলাষষ্ঠীর অপর নাম হলো মূলকরণী ষষ্ঠী। স্বাস্থ্যসম্মত কারণে আমরা এখন দেখছি বিভিন্ন ডায়েটিশিয়ান বা বিভিন্ন ডাক্তারবাবুদের নিষেধাজ্ঞায় এটা খেও না সেটা খেও না, প্রচুর নিষেধাজ্ঞা আমাদের মানে শরীরের ভালো করার কারণে। কিন্তু কখনো দেখবেন না ভিটামিন এবং মিনারেলের ঠাসা এই মূলকে কিন্তু বারণ করা হচ্ছে। মানে তাই জন্যে বুঝি কালীঘাট থেকে কামাখ্যা সর্বত্র আমরা এই মূলো যেমন মা কালীকে নিবেদন করি, তেমনি এই মূলো দিয়ে কিন্তু মানে আপামর ভারতবাসীর খাদ্য তালিকায় এই সাদামাটা একটা আনাজ মূলো কিন্তু স্থান পেয়েছে। তা সে মূলো দিয়ে স্যালাড হোক, বা কাঁচা মূলো, বা মূলো সেদ্ধ অপূর্ব ভর্তা, বা মূলো সেদ্ধ মাখা ভাতের সঙ্গে, কিংবা মুলি পরোটা ওরা যেটা অবাঙালিরা বলে, বা মূলোর পরোটা। মানে এত গুণ মূলোর মধ্যে থাকে, আমাদের একটা মরশুমি আনাজ। তাই জন্যে বোধ হয় মানে মূলো ষষ্ঠীরও একটা জনপ্রিয়তার একটা কারণও রয়েছে। মানে মূলো আনাজটা কিন্তু একেবারেই ফেলনার নয়। কথিত আছে বাংলার মালদার মোকাতিপুর এলাকার জনবসতিহীন বেহুলা নদীর পাড় ছিল একসময় অরণ্য সংকুল, মানে মনসামঙ্গলের বেহুলা। সেখানে মা বেহুলাকে নিয়ে জুয়া খেলা হয়েছিল। মা মনসার আশীর্বাদ লাভের আশায় এখনও সেখানে ষষ্ঠী পুজো হয়। আর এই উপলক্ষে বেহুলা নদীর পাড়ে নেউরি এলাকায় জুয়ারি মেলা বসে। জুয়া খেলা হলো এই ব্রতের অন্যতম অনুষঙ্গ। নারী পুরুষ নির্বিশেষে জুয়া খেলে সেদিন, আর সেখানে কিন্তু এই মূলো দিয়ে পুজো দেওয়া হয়। এই অঘ্রাণ মাসেরই আরেকটি প্রাচীন প্রথা হলো নবান্নের সময় পিতৃপুরুষকে নিবেদন করেই নতুন অন্ন কিন্তু গ্রহণ করা, যারা মৃত পিতৃপুরুষ মানে মৃত আত্মাকে। এই লৌকিক প্রথায় কাককে নতুন চালের খাদ্যদ্রব্য নিবেদন করা হয়। আর লোকবিশ্বাস অনুযায়ী উন্মুক্ত পরিবেশে মানে খোলা মাঠে, খোলা ছাদের আলসেতে মানে কাককে নিবেদন করা হয় নতুন চালের অন্ন দিয়ে তৈরি কোনো পিঠে বা কিছু। আর কাকের মাধ্যমে ওই অন্ন পূর্বপুরুষের আত্মার নিকট পৌঁছে যায়, তাই তার নাম কাক বলি। এই প্রসঙ্গে মনে পড়ে একটা খুব সুন্দর লিখেছিলাম আমার প্রবাদ প্রবচনের একটি বই, প্রবাদের খই চুপড়িতে লিখেছিলাম বাংলা প্রবাদ প্রবচন নিয়ে। আমাদের নবান্নে কাক আক্কারা বলে একটি বহুল প্রচলিত একটি প্রবাদ আছে, মায়েদের মুখে, দিদিমা ঠাকুমার মুখে শুনতাম। নবান্নে যখন এই অন্ন নিবেদন করা হচ্ছে তখন এমনি সময় কত কাক এসে বসে ছাদের উপর, তা তখন আর মানে দেখা যাচ্ছে না সেই কাককে। নবান্নে কাক আক্কারা মানে কাক আর আসছে না সেই মানে কাক বলি উৎসবের অতিথি হয়ে পিতৃপুরুষের আত্মার কাছে সেই অন্ন পৌঁছে দেবে বলে। মানে মাকে দেখতাম বড়ি হাত করলেই যখন মেঘ করতো, রোদ্দুর উঠতো না, তখনই মার মুখে শুনতাম এই প্রবাদ। মা বলতেন নবান্নে কাক আক্কারা, মানে রোজ রোদে ভেসে যাচ্ছে চরাচর, আর আমি যেদিন বড়ি দিলাম সেদিনই আর রোদের দেখা নাই রে, রোদের দেখা নাই। তা সেই কাক বলি বলতে গিয়ে আমার মনে পড়ল নবান্নে কাক আক্কারার মতো একটি বহুল প্রচলিত প্রবাদের কথা। মানে সেদিন আর কাক দেখা যাচ্ছে না, সেই কখন এসে কাক ছাতের আলসের ওপর থেকে সেই পিঠে পাটা বা চাল খেয়ে আমাকে মুক্তি দেবে, আমার পিতৃপুরুষকে তৃপ্ত করবে, তার আত্মা তৃপ্ত হলে তবে আমরা গ্রহণ করব আর কি নতুন অন্ন। আমার মা অঘ্রাণের নতুন গোবিন্দভোগ চাল বা যে কোনো সুগন্ধি আতপ চাল কাঁচা দুধে ভিজিয়ে রেখে দিতেন পাথর বাটিতে ভোর থেকে। তারপর একে একে তাতে যোগ করা হতো সদ্য ওঠা মরশুমি আনাজ,
ফল, মটরশুঁটি, মূলো, কমলা লেবু, মানে যা এই সময় উঠবার কথা। এর মধ্যে নতুন গুড়ের সন্দেশ আর খেজুরের গুড়ের পাটালি গুলে দিয়ে অঘ্রাণের শুক্লপক্ষে মা ঠাকুর ঘরে নতুন দিতেন। মা বলতেন নতুন হাত করা একে বলা হয়। দুধের মধ্যে সব নতুন জিনিস দিয়ে পাথরের বাটিতে মানে ঠাকুরকে নিবেদন করাই নৈবেদ্য ছিল আমাদের একদম একটা মানে ঘরোয়া একটা আটপৌরে মানে শহুরে নবান্নের একটা অন্যতম ভার্সন। আর পুজোর পর সেই প্রসাদের যে কি অপূর্ব স্বাদ আমরা পেয়েছি তা বলার নয়। মানে যারা খেয়েছেন এটা তারা জানেন, যেটা গ্রাম বাংলায় কৃষক পরিবারে যেটা চাল বেটে দেয়া হয়, আমাদের এখানে ভোর থেকে আতপ চাল এমনিতেই খুব নরম, তাড়াতাড়ি ভিজে যায়। মাকে দেখতাম ভোরবেলা আতপ চালটা ধুয়ে গোবিন্দভোগ চাল পাথরের বাটিতে কাঁচা দুধে ভিজিয়ে দিতেন। আর সেই মানে 2-3 ঘন্টায় যা ভিজবে সেটা কিন্তু খুব মানে সহজপাচ্য এবং সুন্দর মিশে যেত সব সন্দেশ, দুধ, গুড়, ফল এসবের সঙ্গে। আর সেই পাথর বাটিতে মানে এত সুন্দর সব মহার্ঘ জিনিস সব যুক্ত হয়েছে, অতএব স্বাদ যে ভালো হবে বোঝাই যায়। আর এখন তো অনেক রকম দেখি, এখন নানা রকম মানুষ সেটাকে আরও অতিরঞ্জিত করেন, ঈশ্বরকে নিবেদন করেন, মানে কাজু, কিশমিশ, আঙুর, বেদানা সব কিছুই দেওয়া যায়, কিন্তু কাজু, কিশমিশ, আঙুর, বেদানা তো সাধারণের নাগালের বাইরে। তাই আমার কেবল মনে হয় মায়ের সেই সাবেকি এই নবান্ন যেন অনায়াসে যে কেউ নিবেদন করতেই পারে, যে কেউ একটু ঈশ্বরের সামনে নিবেদন করে আমরা নিজেরা প্রসাদ পেতেই পারি। আসল তো আমাদের মন, তার জন্য তো কোনো নারায়ণ শিলা, তার জন্য তো কোনো বিগ্রহ, তার জন্য তো কোনো মানে মন্ত্র এসব তো লাগে না। মানে আমার নিবেদন করতে হবে নতুন জিনিস ঈশ্বরকে, আমি নিবেদন করলাম, করে খেয়ে নিলাম আর কি, সবাইকে দিলাম, নিজেরা খেলাম। জীবনানন্দ দাশ তাই বুঝি মানে আমাদের এই বাংলার লোকসংস্কৃতি, বাংলার এই পাল পার্বণ, এই যে বার ব্রত, এইগুলোতে এত সাজানো একটা পুষ্ট একটা সম্ভার, স্ত্রী আচার, তাই জন্য বোধহয় জীবনানন্দ বারবার মানে আমৃত্যু তিনি বাংলায় ফিরতে চেয়েছিলেন। আর তিনি আবার বলেছেন এই নবান্নের ভোরে তিনি কাক জন্ম নিয়ে ফিরতে চান। তার মানে ওই কাক বলি উৎসবের সঙ্গে দেখছেন তো কেমন একটা আমাদের বাংলার একটা সংযোগ রয়েছে নিবিড়। তিনি বলেছিলেন হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। বিখ্যাত কবিতার লাইন, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। কোথাও কোথাও এই নবান্নে পিঠে পুলি বানিয়েও নিবেদনের রীতি আছে। ওই যে বললাম পিতৃপুরুষের আত্মা, তাদের তৃপ্ত করার জন্যই এই পিঠে পুলি। এবার বলি অঘ্রাণের শুক্লপক্ষের বড়ি হাত নিয়ে। আমার মাকে দেখেছি, আগেই বলেছি, নতুন বিউলির ডাল ওঠে এই সময়। বড়ি হাতে নতুন বিউলির ডাল ভিজিয়ে রেখে, সেই যুগে তো গ্রাইন্ডার মিক্সার ছিল না, শিলে বেটে নিয়ে তার মধ্যে চাল কুমড়ো কুড়ে দিয়ে হিং, মৌরি সব মিশিয়ে আমার মা অঘ্রাণের রোদে পিঠ দিয়ে ভিজে এলো চুলে বড়ি দিতেন। আর একটি বড় কুলোর ওপরে পাতলা পরিষ্কার কাপড় বিছিয়ে সুচারু হস্তে এই বড়ি দেওয়ার রীতি অনেকেরই কিন্তু আছে গ্রাম বাংলায়, এখনো শহরেও বেশ কিছু মানুষ দেন। মানে নানা রকমের বড়ি, হরেক কিসিমের বড়ি, ঝোলে খাবার বড় বড়ি, ছোট ছোট ভাজা বড়ি যেগুলি ডাল দিয়ে খাওয়া হয় বা কোনো শাক ভাজা ইত্যাদিতে দেওয়া হয়। এসব তো আজকাল মানে আমাদের স্মৃতি, আমরা দোকান থেকে কিনে খাই আমাদের সহজলভ্য বলে। ডালের সঙ্গে পরিবেশিত হয় এই ভাজা বড়ি, যেটা বললাম ছোট ছোট, তার মূল অঙ্গ ছিল কিন্তু কালো জিরে আর পোস্ত, যেটা বাজার চলতি বড়িতে আমরা আজকাল পাই না। আর হিং মেশানো যে কলাই ডালের বড় বড়ি, সেগুলো সাধারণত তরকারি মানে ঝোল এইগুলোর জন্য দেয়া হতো। এবং এই বড়ি হাতের দিন মাকে দেখতাম দুটি বড় বড়ি গড়ে তাদের বুড়ো বুড়ি বানাতে। আর বুড়ি মানে বুড়ি বড়িটির মাথায় সিঁদুর ঢেলে দেওয়া হতো, আর বুড়ো বুড়ি দুজনের মাথাতেই ধান দুব্য দিয়ে 5 এয়স্ত্রীর হাতে পান, কপালে সিঁদুর ছুঁয়ে শাঁখ বাজিয়ে তাদের রোদে দেওয়া হতো। আর আমি তখন তো এসব বুঝতাম না, এসব নিয়ে আমার চর্চাও ছিল না। আমাকে বলতেন সেই কুলোর ওপরে নরম কাপড় বেছানো সেই বড়িটা দিয়ে মা বলতেন ছাদে গিয়ে রেখে আয়। ছাদে গিয়ে রেখে আসতাম, আর সেই সঙ্গে
শাঁখ বাজানোর দায়িত্ব ছিল আমার। তাই তখন এত চর্চাও ছিল না আমার এসব নিয়ে, তখন জানতুমও না যে কেন বড়ির বুড়ো বুড়ির বিয়ে দেওয়া হচ্ছে আর কেনই বা এই স্ত্রী আচারের নাম হচ্ছে বড়িহাত। এখন শিখেছি, এখন দেখেছি, যদিও আমি নিজে কোনো দিনও বড়ি দিইনি, মাকে বড়ি দিতে দেখেছি। খেতে খুবই ভালোবাসি, কিন্তু আমাদের সময় অভাবে এগুলো দেওয়া হয় না। শহুরে মানুষের জীবন তো কেমন একটা এতে চলে সবাই আমরা জানি। এখন আবার ফ্ল্যাট বাড়িতে রোদ অত থাকে না, সেই জন্যে আমাদের কিনে নেওয়াটাই সুবিধাজনক বলে মনে হয়। তবে বাড়ির বড়ির সেই গন্ধ, বাড়ির বড়ির সেই স্বাদ ঘ্রাণ কোনোটাই কিন্তু বাজার চলতি বড়িতে তেমন পাওয়া যায় না। এরপরে বলি ইতু পুজোর কথা। অঘ্রাণের প্রতি রবিবারে ভোরে আমার মায়ের সঙ্গে ছিল ইতু পুজোয় সামিল হওয়া। কেউ বলেন এটি সূর্য পুজো, মিত্র পুজো, কেউ বলে মিত্র থেকে ইতু কথাটি এসেছে, কেউ বলেন ইতু হচ্ছেন লক্ষ্মী বা শস্য দেবী, আবার সেই ভেজিটেশন গড বা আমাদের ফার্টিলিটি কাল্টের কথা এসে পড়ে। ইতু পুজোয় একটি মাটির সরায়, দেখুন কেমনভাবে নিবেদন করা হয়, মাটির সরায় কিংবা পেতলের সরায় মাটি দিয়ে ভর্তি করে মাটির ঘট বসিয়ে ঘরটি পূর্ণ করা হয় প্রতি রবিবার অঘ্রাণের ভোরে দুধ বা জল, গঙ্গা জল দিয়ে। আর সরার ওপর প্রথম দিনই মানে অঘ্রাণের প্রথম রবিবারেই ছড়িয়ে দেওয়া হয় পঞ্চশস্যের দানা। ওই যে মুগ কলাই, মাস কলাই, এই সমস্ত নানান পঞ্চশস্য, আর ধান, জব এইসব, আর কলমি, কচু এসব দেওয়া হয়। এবার প্রত্যেক সপ্তাহে রোববারে পুজো হবে ভোরে, তাতে জল দেওয়া হবে, আর সেই গাছগুলি দানা অঙ্কুরিত হবে এবং আস্তে আস্তে যখন চারটে রোববার পর অঘ্রাণের শেষ রোববারে যখন ভাসান হবে গঙ্গায় গিয়ে, তখন মানে সে যে কি অপূর্ব এক দৃশ্য, যে আমার হাতেতে সেই সজীব এবং সবুজ চারা, নানা রকম চারা গাছগুলি, শস্যের চারা একেবারে ফুলে ফেপে উঠেছে। তখন বুঝতাম না, তখন জানতাম না, আবারও বলছি এসব নিয়ে ভাবিনি। ব্রত কথাটি মা পড়তে বলতেন, আর অষ্টচাল অষ্টদূর্বা কলস পাত্রে থুয়ে আমিও শুনতাম এক মনে ইতুর কথা প্রাণ ভরে। মা বলতেন ইতু ঠাকুরানীর বরে ধনধান্যে পরিপূর্ণ হয় সবার ঘর, মানে ইতু লক্ষ্মী তো, কৃষকের ঘরও পূর্ণ হবে, আর সেই সঙ্গে আমাদের একটা প্রচ্ছন্ন কামনার ব্রত যে সবাই যাতে সুখ সমৃদ্ধি সব কিছু। তো ইতুকে যদি লক্ষ্মীও বলি, ইতুকে যদি ধান্য লক্ষ্মী বা শস্য দেবী বা মিত্র পুজো বা সূর্য পুজো বলি, হ্যাঁ সূর্যের নামে অর্ঘ্য দেয়া হয়, ইদম অর্ঘ্যম নম সূর্যায় নম বলা হয়। তার মানে সূর্যের পুজো কেন না, সূর্যালোক হচ্ছে কৃষির অন্যতম একটি মানে উপকরণ, যেটা মানে সূর্যালোক ছাড়া কোনো চাষাবাদ সম্ভব নয়, জল ছাড়া যেমন সম্ভব নয়। তাই আমাদের কৃষিপ্রধান দেশে ইতু দেবীর পুজো বোধহয় দুর্গাপুজোর নবপত্রিকার মতো। কৃষির জন্য সূর্য দেবতার অবদান অনস্বীকার্য। আর ওই যে মন্ত্রটা বললাম, ইদম অর্ঘ্যম নম শ্রী সূর্যায় নম বলা হয়, এই অর্ঘ্য দেওয়া হয় ইতুর ঘটে। সূর্য দেবতা এবং ইতু দেবী উভয়কেই তুষ্ট রাখা হয়। আর এই যে গোটা অঘ্রাণ মাসের প্রতি রবিবার ইতুর ঘটে জল ঢেলে পুজো করে ব্রত কথা শুনে সংক্রান্তির দিন, মানে পৌষ মাস পড়ার আগের দিন, অঘ্রাণ তারপরেই পৌষ মাস যেদিন পড়বে তার আগের দিন, সেই সংক্রান্তিতে, অঘ্রাণ সংক্রান্তিতে সেই সরায় বসানো ঘট এবং তার মধ্যে সেই অঙ্কুরোদ্গম হয়ে ফুলে ফেপে ওটা সজীব ও সবুজ উদ্ভিদের পরিবার নিয়ে দল বেঁধে এখনও যায় গ্রাম বাংলায়, শহরেও। আমি মফস্বলে বড় হয়েছি, সেখানেও দেখেছি, এবং আমরাও যেতাম রিক্সা করে মায়ের সঙ্গে নদীর ঘাটে, গঙ্গার ঘাটে এবং পুকুর পাড়ে ভাসিয়ে দেওয়া হয় ইতুর ঘট এবং সরা। আর এই ইতু পুজোর রবিবারগুলোয় দুপুরবেলা খাওয়া হতো আমাদের বাড়িতে খিচুড়ি আর ভাজা, রাতে তো লুচি, ছোলার ডাল বা আলুর দম, বেগুন ভাজা, যেমন সঙ্গে কোনো সুজির পায়েস, যেমন সব বারব্রততেই খাই আমরা। সেগুলো তো আমাদের বাংলার বারব্রততে মানে আমাদের তো একটা মানে মুখ বদলানোর একটা চমৎকার উপায় করে রেখেছেন দেবদেবীরা।
এই যে এইভাবেই মানে এই যে বাংলার বারব্রত, এই যে শীত পড়া, এই যে আসন্ন নবান্ন বা ইতু লক্ষ্মীর পুজো বা তুস্তুশুলি ব্রত গ্রামীণ গঞ্জে, বা কাক বলি উৎসব বা কুলুই চণ্ডীর ব্রত, এই যে এত রকম অঘ্রাণের বারব্রতর কথা বললাম, কোনোটি লৌকিক কোনোটি বৈদিক, অঘ্রাণ এভাবেই তার গান লিখে চলে যায় নিঃশব্দে। কিছুটা বিষণ্ণতার কুয়াশায় লেপ্টে থাকে তার অনুভূতিমালা, কিছুটা শূন্যতা গ্রাস করে আসন্ন শীত ঋতুর স্থবিরতার কথা ভেবে। আমৃত্যু অঘ্রাণপ্রেমী জীবনানন্দ দাশ তাই বুঝি বলেছিলেন, আমি এই অঘ্রাণেরে ভালোবাসি, বিকেলের এই রঙের শূন্যতা, রোদের নরম রোম ঢালু মাঠ, বিবর্ণ বাদামি পাখি, হলুদ বিচালি, পাতা কুড়াবার দিন, ঘাসে ঘাসে কুড়ানির মুখে, তাই নাই কোনো কথা। এই নিয়েই আজকের আমার অঘ্রাণের অনুভূতিমালা, আমার অঘ্রাণের সুঘ্রাণ নিয়ে আমার ইতু দেবী বা ইতু লক্ষ্মী বা সূর্য পুজো যাই বলুন, সেই সঙ্গে আমার কুলুই চণ্ডী, আমার মূলা ষষ্ঠী, আমার নবান্ন, আমার কাক বলি উৎসব, সব নিয়ে আমাদের বড়ি হাত, সবই অঘ্রাণে। এতগুলো নিয়ে বললাম, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। খেয়াল রাখবেন এবং খেয়াল করবেন, আমি চেষ্টা করি প্রতিদিনই নতুন নতুন ভিডিও নিয়ে আসার আমার চ্যানেল সোনারতরীতে। আমার বিষয় হলো লোকসংস্কৃতি এবং বাংলার প্রবাদ প্রবচন, বাংলার ঋতু বৈচিত্র্য নিয়ে আপনাদের সামনে আসা। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য।